স্বপ্ন দেখতে হবে একেবারে আকাশ ছোঁয়া, সেটাকে চেষ্টা করে বাস্তবে পরিণত করা সম্ভব। বই পড়া কমেছে হয়তো, কিন্তু একেবারে চলে যায়নি। একজন শিল্পী যে কটা ক্ষেত্রে বিচরণ করা সম্ভব ছিল, আমি সব কটাতেই মনে হয় করেছি। এবং চলছে অমর একুশে বইমেলা। আজ মেলা প্রাঙ্গণে এসে পেলাম কণ্ঠশিল্পী এবং লেখক সাজিয়া সুলতানা পুতুলকে। কথা বলবো তার সাথে। পুতুল, কেমন আছেন? ভালো আছি। যেহেতু প্রায় এক দশক বলা চলে আপনার এই বই লেখালেখি, এবং মেলা প্রাঙ্গণে আপনাকে আমরা বরাবরই পাচ্ছি, এবারও পেলাম। আসলে এবার একটু বইটা নিয়ে একটু জানার ইচ্ছা, কী নিয়ে আসলে বইটি লেখা? এটা আমার 10ম বই, এক দশক হচ্ছে যেহেতু বলেছেন না, 10ম বই, এবং প্রকাশ করেছে অনন্যা প্রকাশনী। এই আমার এবারের উপন্যাসের নাম শিল্পী সত্তার ব্যবচ্ছেদ। এটা শিল্পীদের গল্প, যে গল্প সকলে জানে সে গল্পের বাইরে গিয়ে যে গল্প কেউ জানে না, অথবা শিল্পীরা যে গল্পগুলো বলতে চান না, যে আড়ালটা রাখতে ভালোবাসেন, এবং যে অন্ধকার অধ্যায়ের মধ্য দিয়ে নানান বাঁক ঘুরে একজন শিল্পীর উত্থান হয়, অথবা কোনো কারণে বিচ্যুতি ঘটে, সেই বিচ্যুতির পরে সামলে নেওয়া, সমস্ত কিছু মিলে এই উপন্যাস। এবং এখানে ভীষণভাবে মৃত্যু ভাবনা আছে। একটা মৃত্যু একজন শিল্পীর জীবনকে কতটা এলোমেলো করে দিতে পারে, খুব কাছের কারোর মৃত্যু তার শিল্পী সত্তাটাকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে কত বড় প্রতিপক্ষ হয়ে যেতে পারে, এই গল্পগুলো আছে। আমার একটু জানা ইচ্ছে যে ছোটোবেলার বইমেলাগুলো কেমন কাটতো, মানে অনেকেই তো বই মেলায় আসতো বা বই কিনে। এখনকার সময় দেখা যাচ্ছে যে আজকেও আমি যতটুকু দেখলাম যে অনেকের হাতে, মানে প্রায় মানুষের হাতে বই নেই, শুধু ঘুরতে আসছে অনেকেই, যেটা আসলে বলেও। আসলে ছোটোবেলার বইমেলাটা কেমন ছিল তখন, আসলে অনুভূতিটা কেমন ছিল? সারা বছর জুড়ে অপেক্ষা করা এবং একটা বাজেট নির্ধারণ করা, যেহেতু স্কুল জীবনে তো সেই খুব প্রচুর অর্থ হাতে থাকার কোনো সুযোগ নেই। একটা সীমিত অর্থের মধ্যে হয়তো ঈদগুলো জমিয়ে বই কেনার জন্য একটা অর্থ বরাদ্দ রাখা, এবং সেই তালিকা অনুযায়ী বইগুলো সংগ্রহ করা, সেটা অন্যরকম নির্মল আনন্দ ছিল। এত বড় পরিসর ছিল না, কিন্তু সেটার মধ্যেও আনন্দ লাগতো। আর এখন যেটা হয়েছে, এই যে যেমন আপনার সঙ্গে কথা বলছি, এটা একেবারে বইমেলার নতুন সংযোজন, সরাসরি পাঠকের সঙ্গে কথা বলার সুযোগ, কিংবা এতটা কাছাকাছি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা লিখছি আমাদের বইয়ের আপডেট, অথবা কবে কবে যাচ্ছি, কবে দেখা হচ্ছে। তো সমস্ত কিছু মিলিয়ে সময় বদলে গেছে, এবং বদলে যাওয়া সময়ের সঙ্গেই খাপ খাওয়াতে হবে, ভালোই লাগে। উপস্থাপিকা, তারপর হচ্ছে কণ্ঠশিল্পী, লেখিকা, এই তিনটা সেক্টরই আপনি দাপিয়ে বেড়াচ্ছেন বলা চলে। নিজেকে আসলে কতটুকু পরিপূর্ণ মনে করেন, অর্থাৎ এই ছবি অঙ্গনে কতটুকু পরিপূর্ণ এখন এই জায়গাটায়, দুটো একটু জানার ইচ্ছা। সবটা মিলে আমার পুতুল সত্তা। সঙ্গীত আর সাহিত্য তো একেবারে শৈশব থেকে আমার সঙ্গে ছিল, সেইটার চর্চার মধ্য দিয়েই আমি বেড়ে উঠেছি। এই দুটো ছাড়া জীবন কেমন হতো আমি ভাবতে পারি না, কারণ এই দুটো ছাড়া কখনো ছিলামই না। আমার জ্ঞান হবার পর থেকে এই দুটোকে সঙ্গে নিয়ে চলেছি। উপস্থাপনাও খুব পছন্দের একটা কাজ আমার, এবং উপস্থাপনায় সাম্প্রতিক সময় আমার যে অনুষ্ঠানটা যায়, সেখানে একেবারে জীবন দর্শনের গল্প বলেন আমার অতিথিরা। জীবনের এমন কঠিন সত্যগুলো যেটা হয়তো অন্য কোনো মঞ্চে বলার সুযোগ হয়নি, সেই গল্পগুলো আমার অনুষ্ঠানে উঠে আসে। সবটা মিলে ভালো লাগে। মানে আমি মনে করি একজন শিল্পী যে কটা ক্ষেত্রে বিচরণ করা সম্ভব ছিল, আমি সব কটাতেই মনে হয় করেছি, এবং এই দিক দিয়ে অবশ্যই আমি ভীষণ তৃপ্ত। আমি আজকে একটু কণ্ঠশিল্পী নয়, আসলে লেখক হিসাবেই আমার একটু বেশি প্রশ্ন থাকবে। সেটা হচ্ছে যে মানুষের বাস্তবতা এবং স্বপ্ন, এই দুটো জগতেই অনেকে বলেন যে আলাদা। আপনার আসলে দৃষ্টিতে কী মনে হয় যে বাস্তবতার সাথে স্বপ্নের মিল কতটুকু পাওয়া যায়? বাস্তবসম্মত স্বপ্ন দেখা ভালো, মানে স্বপ্ন দেখতে হবে একেবারে আকাশ ছোঁয়া, সেটাকে চেষ্টা করে বাস্তবে পরিণত করা সম্ভব। এবং আমি যেমন একেবারে শৈশব থেকে আমি জানতাম আমি শিল্পী হব, আমি শিল্পী হতে চাই, সে উত্তরটাও দিতাম না। ছোটোবেলায় তো অত ভেবে কেউ কথা বলে না। আমাকে যখন কেউ জিজ্ঞাসা করতো কী হতে চাই, আমি বলতাম আমি শিল্পী হব। আমি লিখতে ভালোবাসি, লেখক হব বলিনি, কিন্তু লিখতাম। আমি ছোটোবেলা থেকে লেখালেখির সঙ্গে ছিলাম। ছড়া লিখতাম, গান লিখতাম, ছড়া গান লিখতাম। তারপরে একটু বড় হবার পরে আমি গান লেখা শুরু করেছি নবম দশম শ্রেণীর দিকে যখন পড়ি। তারপরে আরেকটু যখন বড়দের মতন হয়েছে ভাবনাগুলো, সেই প্রকাশটা আমি করেছি কবিতা এবং উপন্যাসে। স্বপ্ন দেখেছি এরকমটাই হব, এবং সেই স্বপ্নের পথেই হাঁটছি, নিরন্তর হাঁটা আর কি। ইদানিংকালে আসলে বই পড়ার প্রতি ঝোঁকটা কিছুটা হলেও কম। অনেকেই বলছেন বই কেনার প্রতি আগ্রহের জায়গাটা অনেকেরই কমে গেছে। মানে এটা আসলে কারণ কি, ডিজিটাল হওয়ার কারণে, নাকি সোশ্যাল মিডিয়ায় সব পাওয়া যাচ্ছে এমন কিছু? আপনার কি মনে হয়? বই পড়া কমেছে হয়তো, কিন্তু একেবারে চলে যায়নি, কারণ তা যদি হতো তাহলে প্রতি বছর বছর এত প্রকাশনী, এত নতুন বই আনতো না বাজারে। এবং যে লেখক সম্মানী
পাই প্রতি বছর, সেটাতে তো বলে দেয় যে কত সংখ্যক পাঠক আমার তৈরি হচ্ছে। একটা পাঠক গোষ্ঠী তৈরি হয়েছে গত 10 বছরে, অনেকটাই কমেছে। আমাদের ছোটোবেলায় যেমন বই পড়া আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ ছিল, হয়তোবা সেই জায়গাটা এখন অনেকখানি স্মার্টফোনের দিকে চলে গেছে, কিন্তু তবুও হাতে ধরা, হাতে পৃষ্ঠা উল্টে বই পড়ার যে আবেদন, সেটা তো চিরন্তন, সেটা থাকবে। এবং আমি বিশ্বাস করি যে সেরকম সংখ্যক পাঠক গোষ্ঠীও বেঁচে থাকবে সারা জীবন। অমর একুশে বইমেলা যেহেতু, এবং 21শে ফেব্রুয়ারির দিন একটা বিশেষ দিন আমাদের জন্য, বাঙালিদের জন্য, আপনি আসলে এই দিনে আসলে ছোটবেলায় কি করতেন আর এখন পরিকল্পনা কি? ছোটোবেলায়ও গান গাইতাম, এখনও গাই, কারণ এই দিনটার জন্য সারা বছর জুড়ে অপেক্ষা করে থাকতাম যে ফুল কুড়াতে হবে। আমার মফস্বলে আমার বেড়ে ওঠা, আগের দিন রাতে ফুল কুড়িয়ে তোড়া বানাবো, খালি পায়ে প্রভাত ফেরি করব, শহীদ মিনারে গিয়ে ফুল দেব। এটা একেবারে, এই দেশপ্রেমটা না পরিবার থেকে পাওয়া একেবারে শিকড়ের কথা, এটা কখনো কেউ শিখিয়ে দেয়নি। তো সেটাকেই বয়ে বেরিয়েছি এতটা বছর, সেটাকেই ধারণ করেছি। এবং শহীদ দিবস, আমাদের মাতৃভাষা দিবসটা খুব বিশেষ আমার কাছে। এই একটা ভাষা দিয়েই তো নিজেকে প্রকাশ করছি, গান হোক, কবিতায় হোক, উপন্যাসে হোক। এই একটা ভাষা না থাকলে কি হতো? তো সেই জায়গাটা থেকে 21শে ফেব্রুয়ারিতে তখনও সাংস্কৃতিক অনুষ্ঠানে ভাষার গান গাইতাম। এখনও ভাষা দিবস, যেমন এবছর আমার 2টো ভাষার গান আসবে। ভাষা নিয়ে একটা অন্যরকম আবেগের জায়গা তো আছেই। বইমেলাতে আমি সকলকে আমন্ত্রণ জানিয়ে রাখি। সারা বছর জুড়ে যারা ব্যক্তিগতভাবে আমার সঙ্গে দেখা করতে চান, তাদেরকে আমি ঠিকানা দিয়ে রাখি যে ফেব্রুয়ারি বইমেলা, এখানে আমাকে পাওয়া যায়, সরাসরি কথা বলা যায়, ছবি তোলা যায়, ভাব বিনিময় করা যায়, অনুরাগের কথা বলা যায়, বই কিনতে পারা যায়, আমার লেখার সঙ্গে পরিচিত হওয়া যায়। বইমেলাতে আসুন। এবার আমি অনন্যা প্রকাশনীতে থাকছি, প্রায় প্রতিদিনই চেষ্টা করছি থাকার। 27 নম্বর প্যাভিলিয়ন, দেখা হবে।